দুপুর 12:30। আফিয়া বেগম মাত্রই রান্নাঘর থেকে বের হয়েছেন। গরমে একেবারে জবুথবু অবস্থা তার। আজকাল আবহাওয়ার যে কি হলো, মনে হয় যেন আগুনের ফুলকি ঝরছে সবখান থেকে। এরকম অবস্থায় রান্নাঘরটা মনে হয় আস্ত এক দোজগখানা। কিন্তু এই চিন্তা করে তো কোনো লাভ নেই। বাড়ির মানুষের পেটের চিন্তা করতে হলে তো এই কষ্টটা সহ্য করতেই হবে। আফিয়া বেগমের জন্য অবশ্য এটা কষ্ট না। স্বামী সন্তানদের জন্য রান্না করতে ওনার বেশ ভালোই লাগে। বড় বউ ঝুমা কত মানা করে তাকে রান্নাঘরে আসতে, বলে ওই নাকি রান্নাটা দেখে নিতে পারবে, কিন্তু আফিয়া নাছোড়বান্দা। তিনি আসবেনই। আর তাছাড়া ঝুমা অন্তঃসত্ত্বা, 6 মাস চলছে। ওরই তো বরঞ্চ রেস্টের দরকার এখন, সেখানে ওকে দিয়ে রান্নার কষ্ট করাবেন এমন শাশুড়ি আফিয়া নন। তাই বাসায় রান্নার কাজে সাহায্য করার জন্য রাখা আলেয়া বুয়াকে নিয়ে আফিয়া প্রতিদিনের রান্না শেষ করে মোটামুটি এই সময়ে বের হন। এখন তিনি উপরে নিজের ঘরে যেয়ে তাড়াতাড়ি গোসল করবেন, তারপর নামাজ পড়ে একটু কোরআন পড়বেন। ততক্ষণে বাবুল সাহেব, আফিয়া বেগমের স্বামীও চলে আসবেন অফিস থেকে। নিজস্ব ব্যবসা বলেই দুপুরে বাসায় এসে খেয়ে একটু বিশ্রাম করতে পারেন। মাঝে মাঝে বড় ছেলে মাহিবও আসে লাঞ্চে, কিন্তু বাবাকেই বেশিরভাগ সময় আসতে দিয়ে নিজে থেকে যায় অফিসে। অথরিটির সবাই বাসায় চলে গেলে কেমন দেখায় না। তবে আজ মনে হয় মাহিবও আসবে, কারণ ঝুমা বলল সকালে ও নাকি আজ লাঞ্চ নিয়ে যায়নি। তাই আফিয়া বেগম ধরে নিয়েছেন ও আজ বাড়িতেই খাবে। এইসব ভাবতে ভাবতেই সিঁড়ি দিয়ে উঠছিলেন আফিয়া, যখন মাঝ রাস্তায় কলিং বেলের আওয়াজে তার পা থেমে গেল। বড় হলরুমটার এক কোনায় সজ্জিত গ্র্যান্ডফাদার ক্লকের দিকে তাকিয়ে ভুরু জোড়া কুঁচকে আসল তার। এই ভর দুপুরে কে আসল? মাহিব আর ওর বাবা আসবে 2টার দিকে। মেহরাব আর মাহিরা তো ভার্সিটি গেলি 10টায়, এত তাড়াতাড়ি তো ফেরার প্রশ্নই আসে না। মালিহা তো গেছে স্টাডি ট্যুরে সোনারগাঁয়ে, ফিরতে রাত। তাহলে এখন কে আসবে? আফিয়া ততক্ষণে নামতে শুরু করেছেন। ঝুমাও দোতলার রেলিংয়ে এসে কৌতূহলী চেহারায় প্রশ্ন করল, মা, এই সময় কে আসলো? আফিয়া ওপরে এক পলক তাকিয়ে বললেন, তাই তো আমিও ভাবছি। এর মাঝেই আবার বেল বেজে উঠল। আফিয়া এবার একটু তাড়া দিল, এই রাবেয়া দেখত কে? বাড়ির 17 বছরের কাজের মেয়েটা দৌড়ালো এক প্রকার। ততক্ষণে আফিয়াও সিঁড়ি থেকে নেমে পড়েছেন। দরজা খোলার শব্দ পেলেন এবং তার সাথেই কানে আসলো রাবেয়ার চিকন কণ্ঠের চিৎকার, মেঝো ভাইয়া! হঠাৎ দুপা থেমে গেল আফিয়া বেগমের। বুকটা ধক করে উঠল। রাবেয়ার মেঝো ভাইয়া বলে চিৎকারটা কানের ভেতরে যেয়ে বজ্রপাত করেছে। এই মেয়ে মেঝো ভাইয়া কাকে বলল? তাহলে কি, কিন্তু কিভাবে এখন? আফিয়া বেগমের মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে। তিনি জোরে পা চালালেন দরজার দিকে, কিন্তু এগোতে পারলেন না বেশি। আবার হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়লেন। সামনে যাকে দেখলেন, তাকে তিনি কর্ষিকালেও এখন এখানে আশা করেননি। চোখ দুটো কোটর থেকে এক প্রকার বের করে হতভম্বের মতন চেয়ে অস্ফুট সুরে উচ্চারণ করলেন, মিহরান। অপর পাশে দাঁড়ানো 5 ফুট 11 ইঞ্চি লম্বা সুঠাম দেহি যুবকটি সরল এক হাসি দিল। আম্মু! একদম থমকে গেলেন আফিয়া। চোখ দিয়ে আপন গতিতেই বাড়ি ঝরতে শুরু করে দিয়েছে।
তা দেখে মিহরান কাঁধের ব্যাগটা মাটিতে এক প্রকার ফেলে মায়ের কাছে এসে তাকে জড়িয়ে ধরে হাসতে লাগল। তারপর সামনে এসে দুহাতের বুড়ো আঙ্গুল দিয়ে মায়ের চোখের অশ্রুধারা মুছে দিয়ে বলল, আমি তো ভাবলাম আমার এই সারপ্রাইজ তোমাকে সেইরকম খুশি দিবে, কিন্তু তুমি দেখি রীতিমত শোকর। আমি কি এসে ভুল করলাম নাকি আম্মু? এইবার আফিয়ার টনক নড়ল। ঝাপটে ধরলেন নিজের কলিজার ধনকে আর জোরে কান্না করে দিলেন। ভীষণ উত্তেজিত হয়ে পড়েছেন তিনি। তুই আসছিস? আমার বিশ্বাস হচ্ছে না আব্বু, তুই সত্যি আমার সামনে? আমি স্বপ্ন দেখছি না তো? ছেলেকে অজস্রবার চেহারায় মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বারবার প্রশ্ন করছেন আফিয়া। মিহরান মায়ের ভালোবাসায় সিক্ত হয়ে কিছুই বলছে না। ততক্ষণে পেছনে থেকে বাসায় ঢুকল মাহিব। মা ছেলের মিলন দেখে হেসে ফেলল। না আম্মু, মোটেও স্বপ্ন দেখছ না তুমি। তোমার মেজ ছেলে সুদূর অস্ট্রেলিয়া থেকে প্রকট হয়েছে তোমার সামনে। আফিয়া মিহরানের পেছনে দাঁড়ানো তার বড় ছেলের দিকে প্রশ্নচক্ষু ছুড়লেন। তুই জানতি যে মিহরান আসবে? মাহিব মুচকি হেসে মায়ের কাছে এলো। জি মাতাজি, আমি জানতাম। মিহরান আমাকে গত সপ্তাহেই জানিয়েছে যে ও আজ আসছে, কিন্তু তোমাদের বলতে মানা করেছিল সারপ্রাইজ দেওয়ার জন্য। মাহিব এটা বলেই হাসতে শুরু করল আর তার সাথে তাল মেলাল মিহরান। আফিয়ার মুখেও সেই হাসি ছোঁয়াছে রোগের মতন ছড়িয়ে গেল। দুই ছেলের কাঁধে আলতো হাতে মারলেন তিনি। বড় হয়েছিস তাও তোদের দুষ্টামি গেল না। হ্যাঁ রে মাহিব, কয়দিন পর নিজে বাচ্চার বাবা হচ্ছিস, সেই খেয়াল আছে? এখানে বাবা হওয়ার সাথে এই মজার কি সম্পর্ক মা? আমি বাবা কেন, দাদা নানা হয়ে গেলেও মজা করব, কি বলিস মিহরান? একদম। আফিয়া বড় ছেলের কথায় হাসতে হাসতে শেষ হচ্ছেন। আসলে মেজ ছেলেকে সামনে পেয়ে হাসির ছোঁয়া মলিন হওয়ার নামই নিচ্ছে না অধর যুগল থেকে। ততক্ষণে তার পাশে এসে দাঁড়িয়েছে ঝুমা। মিহরানকে ওপর থেকেই দেখেছিল সে। তাই রুমে যে জামা ঠিক করে ওড়না ভালো করে পেঁচিয়ে আস্তে ধীরে নেমে এসেছে ও। ঠোঁটে বিস্তর হাসি নিয়ে শাশুড়ির পাশে এসে দাঁড়াল। ওকে দেখে মিহরান এগিয়ে আসল। কি খবর ঝুমা? শরীর কেমন তোমার এখন? ভালো স্যামানে ভাইয়া। এই মুহূর্তটার অপেক্ষাতেই ছিল মাহিব। ঝুমা জিহ্বা কাটার সাথেই সাথেই হো হো করে হেসে দিল ও। আসলে ঝুমা মিহরানের ভার্সিটির ছাত্রী এবং এই সম্পর্কটাকেই সে দেবরের থেকে বেশি প্রাধান্য দেয়, তাই মিহিরানকে ভাইয়া ডাকার আগেই মুখে স্যার চলে আসে। এই নিয়ে ওকে অনেক বোঝালেও ও ভুলটা করেই। মাহিবের মতন পেট ফেটে না হাসলেও ঝুমার কাণ্ডে মিহিরানও মুচকি হেসে দিল। ঝুমার মাথায় হাত ঝাঁকিয়ে বলল, নিজের বেশি বেশি খেয়াল রাখো। আর রেস্টে থাকবা। ঝুমা মুচকি হাসে। সম্পর্কে মিহরানের বড় ভাবি হলেও মিহরান ওকে একদম নিজের ছোট বোনের মতন আদর করে। মালিহা, মাহিরার থেকে কোনো অংশে কম হয় না সেই আদর। পাশে মায়ের দিকে তাকিয়ে মিহরান বলল, বাসা এত চুপচাপ কেন মা? আমাদের সদস্যবহর কই? বাড়িতে নেই নাকি? এখন কি কেউ বাড়িতে থাকে? তোর বাবা তো অফিসে। মালিহা গিয়েছে স্টাডি ট্যুরে, ফিরতে রাত হবে।
মেহরাব আর মাহিরাও ভার্সিটি। তুই জানিয়ে আসলে আজ কেউই যেত না কোথাও। ও, মাহিব মাঝখান থেকে বলল। বাবাকে ফোন দিয়েছিলাম, বললেন বাসায় আসছেন। তোর কথা আর আগ বাড়িয়ে বললাম না, দেখা যাবে হুড়োহুড়ি করতে গিয়ে আবার কি হয়। মিহরান ভুরু জোড়া কুচকায়। কেন? আব্বুর বুকের ব্যথা কি বেড়েছে নাকি আবার? ওষুধ ঠিক মতন খাচ্ছেন তো? ছেলের দুশ্চিন্তায় আফিয়া হেসে দিল। আরে সবই ঠিক আছে তোর আব্বুর। কেমন হুড়োহুড়ির মানুষ সে তুই জানিস না? তাই মাহিব এটা বলল। ওসব বাদ দে, তুই আগে ফ্রেশ হয়ে নে। আমি রান্না চড়াচ্ছি। এখনো রান্না বসাওনি আম্মু? তোমার তো এ সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যাওয়ার কথা। আফিয়া হাসলেন। ছেলেটা দূরে থাকলেও পরিবারের সবার খবর রাখে। রান্না তো শেষই আব্বু, কিন্তু তোর জন্য একটু স্পেশাল কিছু বানাই। তুই গোসল সেরে ফ্রেশ হয়ে নে, আমার হয়ে যাবে ততক্ষণে। বলেই আফিয়া ঘুরতে গেলেই মিহরান মায়ের বাহু ধরে নেয়। আম্মু এখন আর নতুন কিছু করতে যেও না। যা আছে তাই দাও। রাতে মালিহারা সবাই ফিরুক, তখন না হলে কিছু বানিও, একসাথে সবাই মজা করে খাবো। এখন আমি ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমাবো, মাথা ব্যথা করছে একটু। আমার বাসার চাবিটা দাও। আফিয়া ছেলের কষ্ট শুনেই ব্যস্ত হয়ে গেলেন। আব্বু তোর বাসাটা তো পরিষ্কার করা নেই, তুই থাকিস না বলে বন্ধ করে রাখা থাকে সব সময়। এখন আপাতত মেহরাবের রুমে ফ্রেশ হয়ে ঘুম দে। কালকে ওখানে চলে যাস। মিহরান নাসূচক মাথা নাড়ল, গম্ভীর সুরে বলল। আম্মু তুমি জানো, আমি ঘুমের সময় আওয়াজ একদম নিতে পারি না। তাহলে মাথা আরও ব্যথা করবে। আমি গোসল করে খেয়েই আমার বাসায় যাব। তুমি ওটা ঠিক করানোর ব্যবস্থা করাও। আফিয়া আর ঝুমা আর দেরি করল না। আফিয়া চাবি দিয়ে আলেয়া বুয়া আর রাবেয়াকে দ্রুত পাঠালেন ওপরে মিহিরানের অ্যাপার্টমেন্টটা পরিষ্কার করতে। এই বাড়িটা বাবুল সাহেবদের পৈতৃক জমিতে নির্মাণ করা। বাবুল সাহেবরা দুই বোন, এক ভাই। 7 তলা বিশিষ্ট এই বিল্ডিংয়ের 2 ইউনিট করে 12টা ফ্ল্যাটের মাঝে বাবুল সাহেব পেয়েছেন 6টা আর তার 2 বোন পেয়েছেন 3টা করে। 6টার মাঝে 2টা ইউনিট নিয়ে ডুপ্লেক্স বানিয়ে বাবুল সাহেব ও তার পরিবার থাকেন। বাকি 4টা ফ্ল্যাটের মধ্যে 2টো ভাড়া দেওয়া এবং 6ষ্ঠ তলায় 2 ইউনিটকে একত্র করে 3 ভাগের 1 ভাগে বানানো হয়েছে একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট, যেটায় থাকে মিহরান একা। আর 2 ভাগ জুড়ে বানানো হয়েছে ছাদ, যেটার একাংশ খোলা এবং সেখানে একটা সুইমিং পুল নির্মিত। বড় ছাদটা 7ম তলায়। মিহরান গোসলে যেতেই আফিয়া ঢুকলেন রান্নাঘরে। ছেলেটা নতুন কিছু খাবে না বলল ঠিকই, কিন্তু মায়ের মন কি আর মানে সেটা। অন্তত ছেলের পছন্দের তার হাতের লাচ্ছা সেমাইটা তো এইটুকু সময় বানানো যেতেই পারে। সেই 2-2.5 বছর আগে খেয়েছে। আহারে। ঝুমাও শাশুড়ির সাথে রান্নাঘরে যাচ্ছিল যখন মাহি বালতো হাতে স্ত্রীকে নিজের কাছে টেনে নিল। কানে ফিসফিস করে বলল, সরি বউপাখি, আজ সকালে ভাই আসার এক্সাইটমেন্টে তোমাকে ওষুধও খাইয়ে যেতে পারিনি। তুমি খেয়েছিলা ঠিক মতন? ঝুমা আস্তে করে খিলখিলিয়ে হাসে। স্বামীটা তার বড্ড খেয়াল রাখে।
আমি খেয়েছি ওষুধ। তুমি চিন্তা করো না, আমি ভালো আছি। হমম, দেখছি তো কত ভালো আছো তুমি। সবার এদিকে নজর থাকলেও তোমার সিঁড়ি দিয়ে নেমে আসা আমি দেখেছি। এত দ্রুত নামছিলা কেন? হ্যাঁ, পড়ে টরে গেলে কি হতো? ঝুমা হা হয়ে গেল। এই না মানুষটা ওকে আদর করছিল, বউ পাখি বলে ডাকল, আবার মুহূর্তে রং পাল্টে বকাও দেওয়া শুরু করল। গিরগিটিও তো রং বদলাতে সময় নেয় এর থেকে বেশি। আর কি বলল সে? ঝুমা দ্রুত নেমেছে সিঁড়ি দিয়ে। কই? কখন? আমি কখন দ্রুত নামলাম? আস্তে আস্তে নেমেছি বলেই তো দেরি হলো নিচে আসতে। সারকেয়াই মিন ভাইয়াকে তো আগেই দেখেছি ওপর থেকে। অন্য সময় হলে আরও আগেই সামনে চলে আসতাম। তুমি খালি সুযোগ পেলেই আমাকে বকো। ধুর, আর ভালো লাগে না। বউ যে রাগ করেছে বুঝল মাহিব। তাড়াতাড়ি টুপ করে ওর গালে একটা চুমু এঁকে দিল। পেটে কোমলভাবে হাত দিয়ে বলল, আমার রানী আর আমার রাজকন্যার খেয়াল তো আমাকেই রাখতে হবে, তাই না? সেই খেয়াল রাখতে একটু বকলে সেটা ধরতে নেই। এখন চলো রেস্ট নিবে। ঝুমার তো রাগ চুমু খেয়েই শেষ। ও হেসে বলল, না, তুমি যাও ফ্রেশ হতে। আমি বরং একটু মার কাছে যাই। আলেয়া, রাবেয়াও তো কাছে নেই। আর ওপরে গেলে আবার খাবারের সময় নামতে হবে। তাই আর না যাই। মাহিব বুঝল ব্যাপারটা। ঠিক আছে, তবে চুলার বেশি কাছে যেও না। রান্নাঘরে বসানো ফ্যানটার পাশেই থেকে ঘেমো না যেন। ঝুমা চমৎকার একটা হাসি দিয়ে বলল, তোমার মনে হয় মা আমাকে কিছু করতে দিবেন? আমাকে ওই ফ্যানের পাশেই বসিয়ে রাখবেন উনি, দেখে নিও। মাহিবও স্ত্রীর কথায় সন্তুষ্ট হয়ে চলে গেল উপরে ফ্রেশ হতে। আর ঝুমা আস্তে ধীরে অগ্রসর হল রান্নাঘরের পথে। মেহরাবের রুমে ঢুকে প্রথমে ফ্রেশ হতে গেল মিহরান। জার্নিটা আসলেই ধকলের ছিল। দুবাই ট্রানসিটের সময়টা এত বাজে ছিল যে বসে দম ফেলাবারও সময় পায়নি। এখন একটা লম্বা গোসল দিতে পারলে শান্তি লাগবে। গোসল সেরে এসে নিজের ফোন বের করল মিহরান। বাংলাদেশের সিমটা এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময়ই মোবাইলে ভরে নিয়েছিল। প্রথমে মালিহাকে কল দিল। মালিহা মাত্র বন্ধুদের সাথে পানাম নগরীর জাদুঘরের সামনের ঘাসে বসে লাঞ্চ শুরু করবে তখনই ওর ফোনটা বেজে উঠল। খাবারের বক্সটা পাশে রেখে ফোন বের করেই ভুরু জোড়া কুঁচকে গেল ওর। মেঝো ভাই আর বাংলাদেশের নাম্বার দিয়ে কে কল করল? চরম কৌতূহল নিয়ে ফোনটা কানে ধরতেই ওপর পাশের কণ্ঠটা ওকে রীতিমতো চমকে দিল। শিওর হওয়ার জন্য কান থেকে ফোনটা সরিয়ে আরও একবার নাম্বার দেখল ও। ভোভাইয়া, এটা ততই? মিহরান গাম্ভীর্য নিয়ে বলল। তো আর কে হবে স্টুপিড? এইবার মালিহা জোরে হেসে উঠল। তা অস্ট্রেলিয়াতেও বুঝি গ্রামীণ ফোন নিজের নেটওয়ার্ক পৌঁছে দিয়েছে? একদম বাংলা সিমে কথা বলছিস দেখি। তোর মতন স্টুপিডই এই কথা বলার যোগ্যতা রাখে। গাধি কোথাকার। অস্ট্রেলিয়ায় বাংলা সিম চলবে কিভাবে? মালিহার পিঠ টান টান হয়ে পড়ল। তাহলে? আমি দেশে এসেছি, এখন বাসায়। ভাইয়ের এত বড় বড় অপমানে অন্য সময় হলে এতক্ষণে মালিহা চণ্ডী মাতায় রূপ নিত।
কিন্তু মিহরানের শেষ দুই বাক্যে বাকি সব ভুলে গেল ও। তুই দেশে আসছিস? কখন, কিভাবে? বোনের বোকা বোকা প্রশ্নে এবার নিঃশব্দে হাসল মিহরান। সাধে তোকে গাধি ডাকি? দেশে আবার কিভাবে আসে? পায়ে হেঁটে? মালিহা পাত্তা দিল না এসব কথায়, উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল। ওসব ছাড় ভাইয়া, আসলেই বল তুই সত্যি ফিরছিস? আমরা তো কিছুই জানি না। আরে বাবা, আসলেই ফিরছি। কাউকে জানাইনি, ভাইয়া বাদে। সবাইকে সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। আর আসার পর থেকে একজনের এমন এমন কথা শুনে বুঝতে পারছি যে আমার সারপ্রাইজ সার্থক। মালিহা খুশিতে কি করবে বুঝে উঠতে পারল না। ভাইয়া, তুই আসলেই দেশে? ইস, আজকেই আমার এই ফালতু ট্যুরটা হওয়ার লাগলো। আমি কেন আজ আসলাম? ধুর, দাঁড়া দেখি আমি আগেই চলে আসতে পারি নাকি। তোকে দেখার আর তর সইছে না ভাইয়া। মিহরানের হাসি বিস্তৃত হল। বোনকে শান্ত স্বরে বলল, আমি কোথাও পালিয়ে যাচ্ছি না, বাসাতেই আছি, তাই তাড়াহুড়ো করিস না। গ্রুপের সাথে সাবধানে ফিরে আয়। রাতে জমিয়ে আড্ডা দিব। খিলখিলিয়ে হাসল মালিহা। ওকে ডান। হেসে মিহরান ফোন কেটে এবার ফোন লাগালো মেহরাবকে। মালিহা ফোন রাখতেই পাশে তাকাল। দেখল ওর বেস্ট ফ্রেন্ড তুরিন চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে ওর দিকে। কিছুক্ষণ আগেই পাশে এসে বসেছে ও, তাই মালিহার সব কথা শুনতে পারেনি। এই ট্যুর হঠাৎ ফালতু হয়ে গেল তাই না? এতদিন এই ট্রিপের জন্য তোর থেকে বেশি লাফাতে তো কাউকে দেখিনি মালিহা, আর আজ এখানে আসারই আফসোস জোগাচ্ছিস? মীর জাফর কোথাকার! মালিহা হেসে দিল তুরিনের কথায়। চোখ মুখ নাচিয়ে বান্ধবীর কাছ ঘেঁষে বসল। এমন এক খবর দিব যে তোর কাছেও আজকে এই ট্রিপ পুরাই ফালতু লাগবে। তুরিনের প্রশ্নবোধক চোখের দিকে চেয়ে মালিহা বড় করে হাসল। মেঝো ভাইয়া ইস ব্যাক ফ্রম অস্ট্রেলিয়া। ঝট করে তুরিনের চেহারায় রক্তিম আভা ফুটে উঠল। কোটর থেকে বের হয়ে আসা চোখে এখনো অবিশ্বাস। মালিহার হাসি থামছেই না। কি? বললাম না খবরটা তোকে নাড়িয়ে দিবে? কি এখনো এই ট্রিপ ভালো লাগছে? তুরিন ভীষণ লজ্জা পেল। অন্য পাশে তাকিয়ে লাজুক হেসে ফেলল ও। মালিহা তা দেখে নিজের খোঁচানো আরো বাড়িয়ে দেয়। হায়রে আমার লাজুকলতা! মেঝো ভাইয়াকে যে তুই সেই কবে থেকে পছন্দ করিস, তা শুধু লজ্জার আঁচলে ঢেকে রাখলে হবে? বলতে হবে না? তুরিন করুণ চোখে তাকায় বান্ধবীর দিকে। তুই পাগল হইছিস মালিহা। তোর গুরুগম্ভীর মিহরান ভাইয়ার সামনে গেলেই আমার হাত পা তথা সর্বাঙ্গে কাঁপুনি ধরে। ওনার ভরাট গলার আওয়াজেই আমার মুখের তালা বন্ধ হয়ে যায়। আর সেই আমি নাকি মুখ ফুটে তাকে বলবো ভালোবাসার কথা। তার আগেই হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হবে আমাকে। বান্ধবীর অসহায় কণ্ঠ মোটেও মালিহার মনে সহানুভূতি জাগাল না। বরঞ্চ মালিহা হাসতে হাসতে প্রায় ঘাসে লুটুপুটি খাওয়ার জোগাড় হল। দমকে দমকে হাসির বান ছুটছে ওর ঠোঁট দিয়ে। এই অবস্থাতেই থেকে থেকে বলল, এই আইসিইউ আর জেনারেল ওয়ার্ডে ভর্তি হওয়া নিয়ে তুই বসে থাক।
এর মাঝে কেউ এসে আমার ভাইকে নিয়ে পগার পার হোক, তখন বুঝবি মজা। তুরিন হুড়মুড়িয়ে মালিহার হাত ধরল। এই ধ্যাত, কি সব আজে বাজে কথা বলছিস? এরকম কিছু যাতে না হয় বোন, তুই কিছু কর না। মালিহা বান্ধবীর আকুতিতে হাসি থামিয়ে নড়ে চড়ে বসল। হমম, আমারই কিছু করতে হবে বুঝতে পারছি। ঠিক আছে, এবার দেখি কি করা যায়, তবে যদি ভাইয়ার নিজের কোনো পছন্দ থাকে তাহলে। তুরিন আতকে উঠে, না না, তা কেন হবে? মালিহা এক ভুরু উঠাল। আরে, কেন হবে মানে? থাকতেই তো পারে, তাই না? প্লিজ মালিহা, আর আমাকে ভয় দেখাইস না। শুভ শুভ বল। মালিহা হেসে বান্ধবীর হাতের ওপর হাত রাখল। আচ্ছা, দেখি কি করি। তুই মন খারাপ করিস না আগেই। এখন চল, লাঞ্চ টাইম প্রায় শেষই হয়ে গেল। তুরিনও হেসে মালিহার সাথে খাওয়াতে মন দিল। দুপুরের কড়া রোদে ক্যান্টিন পার করে একাডেমিক বিল্ডিংয়ে আসতে শৈলীর জানটা বের হয়ে যাচ্ছিল। এত গরম কেন রে বাবা? বৃষ্টির দেখা নেই আজ কতদিন। গতকাল রাতে যদিও খুব জোরে জোরে বিদ্যুৎ চমকেছিল, কিন্তু উইয়ে কথায় আছে না, গর্জে তবু বর্ষে না। ঠিক তাই, সকালে উঠেই আবার কড়া রোদ। উফ অফ। কথাগুলো ভাবতে ভাবতেই হাঁটছিল শৈলী, পেছনে থেকে মাহিরার ডাক শুনল একটু পরে। এই শৈলীর বাচ্চা, কখন থেকে ডাকছি। দাঁড়া না। শৈলী পেছনে তাকিয়ে মাহিরাকে দেখে দাঁড়ায়। ততক্ষণে মাহিরা ওর একদম পাশে এসে দাঁড়িয়ে সমান তালে হাঁপাচ্ছে। শৈলী ভুরু জোড়া কুঁচকে বলল, আমার বাচ্চা হলো কবে রে? আর এত তাড়া কিসের তোর? এভাবে দৌড়াচ্ছিস কেন? মাহিরার চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ উত্তেজিত। শৈলীর কাঁধে হাত পেঁচিয়ে চকচকে চেহারায় বলল, সেই রকম খবর আছে রে দোস্ত। মেঝো ভাইয়া দেশে এসেছে। আমার তো খুশিতে তাকধিনাধীন নাচতে ইচ্ছা করছে রে। শৈলীর ভ্রুজোড়া তখনও কুচকানো। মেঝো ভাইয়া মানে? মিহরান ভাইয়া? কেন, তোকে তো ভাইয়ার কথা বলেছি। শৈলী মনে পড়ার ভানে বলল, ও হ্যাঁ হ্যাঁ, বলেছিলি। তো তোর এই ভাইয়া না অস্ট্রেলিয়াতে থাকেন? মাহিরা শৈলীকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, থাকে না, পিএইচডি করতে গিয়েছিল। এখন ফিরে এসেছে। জানিস, লকডাউনের কারণে ভাইয়া প্রায় 2 বছরের মতন দেশে আসতে পারেনি। আমরা কেউ জানতাম নাও আজ আসবে। সারপ্রাইজ দিয়েছে। আমার যে কি মজা লাগছে শৈলী। ভাইয়াকে কখন দেখব? মাহিরার প্রশ্ন শুনে শৈলী হেসেই ফেলল। তোর ভাইয়াকে কখন দেখবি এটা আমাকে প্রশ্ন করছিস কেন? চাইলে এখনই যেয়ে দেখতে পারিস। না রে, এখন পারবো না। আমার একটা কুইজ আছে এখন। উফ, এই কুইজ শালার আজই হতে হলো। ধ্যাত, তোর তো ক্লাস শেষ তাই না? মাহিরার করুণ মুখ দেখে শৈলী মুচকি হাসল। হ্যাঁ, আমার ক্লাস শেষ। এখন বাসায় যাব। মাহিরার মন এতে আরো খারাপ হয়ে যায়। যা তাহলে বাসায়। দেখ কি দুর্ভাগ্য আমার, আমরা দুইজন একই বিল্ডিংয়ে থাকি, তাও তুই আগে চলে যাচ্ছিস আর আমি যাব আরো 1 ঘন্টা পর। ভালো লাগে এইসব বল। এই মেহরাবের বাচ্চাটা গেল কই?
ও তো কুইজের পড়াও পড়ে নাই। যাই ওকে খুঁজে আনি। বাইরে দোস্ত। শৈলী তার চকচকে দাঁতে হেসে মাহিরাকে বিদায় জানিয়ে বের হয়ে গেল ভার্সিটি থেকে। 1.5 বছর হলো শৈলীর পরিবার মাহিরার বড় ফুফু বাবলির বাসায় 5ম তলায় ভাড়া থাকতে এসেছে। ওদের পাশের ইউনিটটাই মাহিরাদের ডুপ্লেক্সের ওপর তলাটা। নিজেদের বাসা ধানমন্ডিতে থাকলেও বসুন্ধরায় এসে থাকার মূল কারণ শৈলী আর ওর ছোট বোন নিপুণ। দুজনেরই ভার্সিটি আর কলেজ এই এরিয়াতেই। শৈলী অনার্স 2য় বর্ষে পড়ছে। কাকতলীয়ভাবে মাহিরা আর মেহরাব, এই যমজ 2 ভাই বোনও ওর সমবয়সী এবং একই ভার্সিটিতে পড়ে। আলাদা ডিপার্টমেন্ট হলেও একই বাসায় থাকার দরুন 3 জনের ভাব বেশ। দুপুরে বাসায় এসে বাবুল সাহেব এত বড় চমক পাবেন আগে বোঝেননি। সিঁড়ি দিয়ে তার বিদেশ পড়ুয়া ছেলেকে নামতে দেখে প্রথমে মনে করলেন হ্যালুসিনেট করছেন। কিন্তু চেহারাটা যখন চোখের সামনে থেকে না সরার বদলে আরও প্রকট হয়ে সামনে দাঁড়ালো তখন তারও আক্ষি কোটর বের হওয়ার জোগাড়। বাবুল সাহেব কিছু বলার আগেই মিহরান হেসে বাবাকে জড়িয়ে ধরল। আব্বু, আমি সত্যি তোমার সামনে। তুমি হ্যালুসিনেট করছো না। ছেলের কথায় ওকে জোরে জড়িয়ে ধরলেন বাবুল সাহেব। ওয়েলকাম ব্যাক মাই বয়, তুমি আসছো, আমি জানিই না। কেউ আমাকে জানায়নি কেন? তুমি কেন? আমরা কেউই জানতাম না মাহিব বাদে। 2 ভাই মিলে আমাদের সারপ্রাইজের প্ল্যান করেছিল। স্ত্রীর কথা শুনে হেসে দিলেন বাবুল সাহেব। তার খুশিতে ভেতরটা ভরে যাচ্ছে। ছেলেটাকে দীর্ঘ 2 বছরের বেশি সময় ধরে দেখেননি। করোনার জন্য দেশে ফিরতে পারেনি মিহরান। ভিডিও কলে যদিও কথা হতো, তবে তাতে কি আর মনের সেই খায়েশ মিটে? ছেলেকে কাঁধে জড়িয়েই ডাইনিং টেবিলে গেলেন বাবুল সাহেব। নিচের বেসিনেই হাত মুখ ধুয়ে খেতে বসলেন। ইতিমধ্যে মাহিবও চলে আসল। ঝুমাকে আফিয়া জোর করে বসিয়ে দিলেন মাহিবের পাশে। খাবার বাড়তে বাড়তেই বাবুল সাহেব মিহরানকে জিজ্ঞেস করলেন, তো বাবা, পিএইচডি কেমন চলছে তোমার? শেষ হওয়ার পথে না? এবার থিওরির কাজ শেষ করেই এসেছি। আসলে স্টুডেন্ট ভিসা আমার প্রায় শেষ। কাজ সব কমপ্লিট, ডিফেন্সটা অনলাইনে দেশ থেকেই করব ভাবছি। আর এইদিকে ভার্সিটিতে চাকরি থেকে যে স্টাডি লিভ নিয়ে গিয়েছিলাম সেটাও শেষ। আগামী সপ্তাহে জয়েনিং আমার। ছেলের উত্তর শুনে আফিয়া বাবুল উভয়ই প্রসন্ন হলেন। ছেলেটাকে আর দূরে যেতে হবে না ভেবেই ভালো লাগছে তাদের। আরও টুকটাক কথার মাঝেই খাওয়া শেষ হল। মায়ের হাতের বানানো লাচ্ছা দেখে মিহরানের অধর জুড়ে হাসি ছুঁয়ে গেল। পেট ভরে গেলেও মায়ের কষ্টের কথা চিন্তা করে বাটি ভরেই লাচ্ছা নিল ও। আফিয়ার চোখ এড়াল না। ছেলে 1 চামচ মুখে পুরতেই উৎসুক নয়নে শুধালেন, কেমন হয়েছে আব্বা? মিষ্টি ঠিক হয়েছে? খেতে ভালো লাগছে। হালকা ঠোঁট নেড়ে হাসল মিহরান। তার স্বল্পভাষী স্বভাব বজায় রেখে মায়ের দিকে তাকাল। আম্মু, বেশ মজার হয়েছে লাচ্ছাটা। ওখানে এটা অনেক মিস করতাম। আফিয়া বেগমের চোখে কান্না আসার জোগাড়। আহারে, ছেলেটা একা একা কতই না কষ্ট করত ওখানে। তার 5 ছেলে মেয়ের মাঝে এই মিহরানটাই খুবই চাপা স্বভাবের। নিজেকে কখনোই উজাড় করে উপস্থাপন করে না।
সবসময়ই এক আলাদা গাম্ভীর্য বহন করে তার মুখমণ্ডলে। বাবা মা, নিজের ভাইবোন আর কিছু খুব কাছের বন্ধু ছাড়া কারো সাথেই তেমন মন খুলে মেশে নাও। মাঝে মাঝে আফিয়া বেশ চিন্তায় পড়ে যান তার এই মেঝ পুত্রকে নিয়ে। এর সঙ্গে যেই মেয়ের বিয়ে হবে তার ভবিষ্যৎ কি? খাওয়া শেষেই মিহরান উঠে দাঁড়াল। আব্বু, ভীষণ টায়ার্ড লাগছে। মালিহা, মাহিরা আর মেহরাব আসতে আসতে আমি একটু রেস্ট নিয়ে আসি। ওরা আসলে আমাকে একটা কল দিও। বাবুল সাহেব বুঝলেন ছেলের ধকল, তাই আর থামালেন না। ওর বাসা ততক্ষণে পরিষ্কার করা শেষ, তাই মিহরান আর দেরি করল না। লাগেজ আগেই নিয়ে যাওয়া হয়েছে, তাই খালি হাতেই ওপরে চলে গেল। নিজের বাসায় ঢুকে স্মিত এক হাসি ছড়াল ওর অধরে। 2 বছর আগে যেভাবে রেখে গিয়েছিল সেরকমই আছে, শুধু বিছানার চাদরটা নতুন। চোখ ঘুমে ভেঙে যাচ্ছে বলে আর সময় নিল না মিহরান। সোজা খাটে যেয়ে শুয়ে পড়ল। পাড়ি দিল ঘুমের দেশে। শৈলী বাসায় এসে খেয়ে দিয়ে একটা গল্পের বই নিয়ে খাটে হেলান দিয়ে বসেছে। ওর হাঁটু সমান লম্বা চুলগুলো বিছিয়ে দিয়েছে খাটে শুকানোর জন্য। কিছুক্ষণ পরেই হঠাৎ গত রাতের মতন আবার বিদ্যুৎ চমকানোতে শৈলী ঘাবড়ে গেল। পর্দা ভেদ করে জানালার দিকে মুখ ফিরিয়ে আকাশের দিকে তাকায়। আকাশে দুপুরের মতন এখন তেজ নেই, কালো গুমোট হয়ে আছে। আবার বিদ্যুৎ চমকাল, তবে এবারও শৈলীর মনে হল আকাশ আজ ভাঙবে না। এই বছর বৃষ্টির দেখা সেরকম পাওয়াই যায়নি, অথচ বৃষ্টি শৈলীকে ভীষণ রকমের আনন্দ দেয়। তাই তো আজ ওর মন খারাপ হচ্ছে। এই বিদ্যুৎ চমকে চমকে বৃষ্টি না এসে যে ধোঁকাটা দিচ্ছে, এটা কি ঠিক? কোনোমতে গল্পে আবার মন বসানোর চেষ্টা করল শৈলী। তবে বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারল না। হঠাৎ ঝুম মেরে বৃষ্টি নামায় মনটা খুশিতে লাফিয়ে উঠল ওর। তোরাক করে খাট থেকে নেমে দৌড় লাগাল রুমের বাইরে। পথিমধ্যে নিজের গিটার টানিতে ভুলল না। ডাইনিং হলে মিসেস রেহানা জানালা লাগাচ্ছিলেন। আকস্মাৎ বৃষ্টি আসাতে আগের থেকে এদিকের জানালা বন্ধ না থাকায় অনেকটা ভিজে গেছে। এরই মধ্যে পেছনে মেয়ের দৌড়ের আওয়াজ শুনে ফিরে তাকালেন তিনি। এই শৈলী, কই দৌড়াচ্ছিস এমনভাবে? একটু থামল শৈলী। মা, ঝুম ধরে বৃষ্টি নেমেছে, আমি ছাদ থেকে দেখব। গেলাম মা। আরে গিটার নিয়ে কই? রেহানা কি বলতে চাইলেন তা শোনারও সময় নেই তার মেয়ের। ঘন চুলগুলো দুলতে দুলতে দরজা দিয়ে হাওয়া হয়ে গেল। মুচকি হাসলেন তিনি। এমন বৃষ্টি পাগল মেয়ে রেহানা তার জীবনে দেখননি। বৃষ্টি আসলেই শৈলী বৃষ্টিবিলাসে মেতে উঠবে, গান গাবে, এই ওর আনন্দ। রিনরিন সুরে নুপুরের তাল তুলে শৈলী ছাদে উঠে এলো। 6 তলার ছাদেই বসল সে। কিছুক্ষণ আগেই গোসল করেছে বলে আজ বৃষ্টিতে ভিজবে না। এই লম্বা লম্বা চুল শুকাতে লাগে 100 বছর। তাই 7 তলার খোলা ছাদে গেল না ও। বরং 6 তলার ছাদের সানশেডের নিচে যেয়ে বসল। সানশেড বললেও এই ছাদের প্রায় 2/3 ওপরে আবৃত। বাকি খোলা এক ভাগে সুইমিং পুল। আবৃত জায়গাটায় দুটো বিচ চেয়ার আর একটা গোলটি টেবিল চেয়ারের সেট রাখা, যেখানে একসাথে 5 জন বসতে পারবে। শৈলী একদম পুলের কাছের যে বিচ চেয়ারটা, তার ওপর যেয়ে বসল।
ঝমঝম করে বৃষ্টি পড়ছে পুলের পানিতে। গোলা আকার ধারণ করে আবার তা পানিতেই মিশে যাচ্ছে। বৃষ্টির এই শব্দ ওকে এত বেশি বিমোহিত করে যা ও ব্যাখ্যা করে বোঝাতে পারবে না। তৃপ্তি নিয়ে বৃষ্টি উপভোগ করতে করতে শৈলী বিচ চেয়ারে হেলান দিয়ে বসল কিছুক্ষণ। পেছনের দেওয়ালটা হলো ছাদের পাশের ইউনিটের। পুলটা লম্বাটে হওয়ায় ওপাশের ফ্ল্যাটেরও সীমানা ছুঁয়েছে। সীমানা ঘেঁষে একটা থাই গ্লাসে মোড়ানো দরজাও আছে। শৈলীর ওই বাসাটা দেখার খুব ইচ্ছে। ইস, না জানি কত সুন্দর লাগে দরজার ওপাশ থেকে পুলটা উপভোগ করতে। একেবারে মালদ্বীপেও সেই ওয়াটার রিসোর্টসগুলোর মতন দেখতে হবে নিশ্চয়ই। চোখ ঘুরিয়ে আবার বৃষ্টি বিলাসে মনোযোগ দেয় শৈলী। উঠে এক পাশ হয়ে বসে হাতে নিজের গিটার নেয়। এই সময় একটা বৃষ্টির গান না গেলে যেন প্রকৃতিও রাগ করবে ওর ওপর। মুচকি হেসে গিটারে টুংটাং সুর তুলে গান ধরল শৈলী। অসময়ী এ বৃষ্টিতে আমি, অসময়ী এ বৃষ্টিতে তুমি। কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে। ধুয়ে যাক নাই মন অভিমানী। মেঘলা আকাশ, হালকা হাওয়া, যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া। আধখোলা কাচ, বৃষ্টি ছোঁয়াচ, তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ। আধভেজা প্রহর, আধভেজা শহর, আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর। হালকা পায়ে রং ধোয়ানোর আবদার। মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার। রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঢল। রঙিন সাজুক আমার শহর অনর্গল। মেঘেরা ক্লিপ খুলেছে মন জুড়োয় খুশিতে। হালকা হাওয়ার সিম্ফনিতে কাটছে আজ অবসর। আধভেজা প্রহর, আধভেজা শহর। আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর। হঠাৎ হিমশীতল আবহাওয়ায় মেহরানের ঘুমটা বেশ জমেছিল, তার সাথে যাত্রার ধকলও যোগ হয়েছিল। কিন্তু কোথাও থেকে গানের সুর কানে আসতেই সেটা পাতলা হয়ে গেল। চোখ বুজে ভ্রু কুঁচকে মেহরান বুঝতে চাইল আসলে হচ্ছে কি। আস্তে আস্তে গানটা স্পষ্ট হতে লাগল ওর কর্ণকুহরে। ঝটপট চোখ খুলে ফেলল মিহরান। উঠে বসল খাটে। উস্কো খুস্কো চুলগুলোয় হাত দিয়ে ব্রাশ করতে করতে শুনল গিটারের ধ্বনি আর একটা মিষ্টি আওয়াজ। বাইরের জোরে হওয়া বৃষ্টির আওয়াজকেও ছাপিয়ে যাচ্ছে এই কণ্ঠ। তার মানে যেই গানটা গাচ্ছে সে খুব কাছেই আছে। ভীষণভাবে অবাক হয়ে মিহরান খাট ছেড়ে উঠে রওনা দিল খাটের পাশের কিছুটা দূরে অবস্থিত থাই গ্লাসটার দিকে। পর্দা সরিয়ে বন্ধ দরজা দিয়েই প্রথমে আশপাশে তাকাল। কই, কেউ তো নেই। কিন্তু গান তো এখনো শোনা যাচ্ছে। কৌতূহল আরও বাড়িয়ে থাই গ্লাসের দরজাটা খুলে শরীর বের করল মিহরান। ডানে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল ওর। ঝুম বৃষ্টির মাঝেই পুলের পাশে বসে এক রমণী সুর তুলছে গিটারে। মিহরানের প্রথমেই এক প্রশ্ন মস্তিষ্কে হানা দিল। এই মেয়েটা কে? নিজের চোখ ঝাপটায় মিহরান। সিক্ত পরিবেশ ও অপরিচিত কারো উপস্থিতি মিলিয়ে কেমন যেন ঘোলাটে লাগছে ওর সবকিছু। বাস্তব গুলিয়ে ফেলছে মনে হচ্ছে। নিজেকে ধাতস্থ করে মনোযোগ দিল চোখের সামনের দৃশ্যে। একটু কাত হল একপাশ, মেয়েটার মুখশ্রী দেখার আশায়। তবে তা পারল না। ওর চেহারা আবৃত করে রাখা, মাটিতে লুটিয়ে পড়া ঘন চুলের আস্তরেই প্রথমে চোখ আটকে গেল মিহরানের। হঠাৎ রূপাঞ্জলের গল্পটার কথা মনে পড়ে গেল। সেই মেয়েটারও তো বড় চুল ছিল তাই না?
আর ও তো গানও গাইত। মিহরানের মনে হল জলজান্ত রূপাঞ্জলকেই দেখছে সে। আর কি মধুর সুর! যেন পরিবেশের সাথে এই ধ্বনিটা মিশে গেছে। আজ এই কণ্ঠ না শুনলে এই বৃষ্টি ভরা অপরাহ্ন হয়তোবা জমত না। বুকের ওপর দুহাত ভাঁজ করে দরজার কার্নিশের একপাশে বাহুতে হেলান দিয়ে দাঁড়াল মিহরান। নিঃশব্দে মেয়েটার গান শুনতে লাগল। এভাবে বিনা অনুমতিতে কারো গান শোনা ঠিক না জেনেও কেন যেন আজ নিজেকে আটকাল না ও। আধভেজা প্রহর, আধভেজা শহর, আধভেজা তুমিও আর আধভেজা আমার সফর। মেয়েটার গানের ইতি হচ্ছে শুনে মিহরান সোজা হয়ে দাঁড়াল। মেয়েটার দিকে এবার নিজের তীক্ষ্ণ দৃষ্টি দিল ও। আরেকটাবার চেহারাটার দেখার কৌতূহল জাগল মনে। শৈলী গান গাওয়ার পুরোটা সময় মিহরানের ফ্ল্যাটের দিকে পিঠ দিয়েছিল বলে মিহরানকে ওর টেরই পায়নি। এমনকি বৃষ্টির আর ওর গিটারের ধ্বনিতে দরজা খোলার শব্দটাও চাপা পড়ে গিয়েছিল। গান শেষ হতেই গিটারটা পাশে রেখে এবার সামনে তাকালো শৈলী। হেসে উঠল বৃষ্টির বেগ দেখে। হাত বাড়িয়ে অম্বর বাড়ি উঠে গেল। অথচ খেয়ালি করল না ওকে অবলোকন করা একজোড়া চোখের গভীর দৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো হাতে পড়তেই কেমন যেন শিহরণ বয়ে গেল শৈলীর সর্বাঙ্গে। খিলখিলিয়ে হেসে উঠল ও। আবার গুনগুনিয়ে উঠল, তবে এবার ধ্বনিতে ছিল না কোনো শব্দ, শুধু ছিল কণ্ঠে হামিং। মিহরান হঠাৎ চোখ বন্ধ করে একটা শ্বাস ফেলল। বৃষ্টি ভেজা পরিবেশে এমন এক দীঘল ঘন কেশের অধিকারিণীর সুরেলা কণ্ঠ ওর মতন এক নীরস, রুস্থ মানবকেও বিভ্রান্ত করে তুলছে। নিজেকে সরানোর চেষ্টা করেও পারছে না ও কেন যেন। এক পর্যায়ে নিজের ওপর বেশ বিরক্তি অনুভূত হল এবং সেই বিরক্তিতেই বেখালিভাবে ঠোঁটদ্বয় জুড়ে চ শব্দটা বেরিয়ে আসে। বৃষ্টির বেগ কিছুটা কমেছে তখন। আবহাওয়ার উন্মাদ শব্দধ্বনি নিভেছে অনেকটাই। এমন সময় এমন এক শব্দ শৈলীর কানেও স্পষ্ট পৌঁছেছে। সাথে সাথেই ও ফিরে তাকায় শব্দের যাত্রাপথের দিকে। আর ফিরে যা দেখল তাতে মুখের হাসিটুকু পুরাই মিলিয়ে গেল ওর। পাশের ইউনিটের থাই গ্লাসের দরজাটা ভেদ করে দাঁড়িয়ে আছে এক যুবক। শ্যাওলা পাতা রঙের টি শার্ট আর গাঢ় নীল চেকের ফুল ট্রাউজার পরা ছেলেটা নিজের সুঠাম দেহ নিয়ে সোজা দাঁড়ানো। ট্রাউজারের পকেটে হাত ডুবিয়ে এক পলকে সেচে আছে শৈলীর দিকে, আর এই চাহনিটাই শৈলীর মুখের হাসিটা মুছে দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত শান্ত, গভীর, রহস্যময় দৃষ্টি শৈলী আজ পর্যন্ত নিজের ওপর পড়তে দেখেনি। হঠাৎ আবহাওয়াটা শৈলীর কাছে আগের থেকে কয়েকগুণ বেশি হিমশীতল মনে হতে লাগল। গায়ে কাঁটা দিয়ে উঠল ওর। কিন্তু কোনো এক অজানা মোহে এক পাও নড়ানোর মতন শক্তি পেল না। মোহটা যেন ছোঁয়াচে রোগের মতন মিহরানকেও আঁকড়ে ধরেছে, কারণ ও নিজেও সরে আসতে পারছিল না। নিষ্পলকে আক্ষি কোটর স্থির করে রেখেছিল সামনে দাঁড়ানো রমণীর পানে। এখন সম্পূর্ণ ওর দিকে ঘুরে দাঁড়ানোতে মিহরান মেয়েটার চেহারাটা স্পষ্ট অবলোকন করতে পারল। গৌরবর্ণ মুখশ্রীতে ছুঁয়ে যাওয়া বৃষ্টির ফোঁটাগুলো বেশ আকর্ষণ জোগাল। লাল বাটিকের ফুল স্কার্ট আর সাদার ওপর সাদা কাজ করা কুর্তিতে ঢাকা পাতলা গর্ণের মেয়েটার ঠোঁটে লেপ্টে থাকা এতক্ষণের খিলখিলানো হাসিটা পুরোপুরিই গায়েব, আর ঘন পল্লবে জড়ানো চোখদ্বয়ে বিস্ময়ে ভরপুর। মেয়েটার ঘাবড়ানো মুখাবয়ব দেখে নিজেকে কিছুটা ধাতস্থ করল মিহরান।
ওর মনে হলো পরিস্থিতিটা একটু স্বাভাবিক করা উচিত। হালকা নড়েচড়ে উঠল ও। উদ্দেশ্য সামনে দাঁড়ানো মানুষটাকে কিছু বলা, পরিস্থিতি একটু স্বাভাবিক করে তোলা। কিন্তু সময় মনে হয় আজ ওর পাশে ছিল না। যেই না মিহরান কিছু বলতে যাবে, হুট করেই ওর রুমে রাখা ফোনটা জোরে বেজে উঠল। বৃষ্টির বেগ অনেকটা কমে আসায় আবহাওয়ায় শব্দ প্রায় নিশ্চুপ হয়ে গেছে। এর মাঝে এই দুই মানবীর ঘোর কাটানোর জন্য ফোনের আওয়াজটা যথেষ্টরও বেশি ছিল। কেঁপে উঠল দুজন। মিহরান শৈলীর থেকে এক পলক সরিয়ে ভেতরে নিজের ফোনের দিকে তাকায়। শৈলীরও মিহরানের দিকে ফেরানো দৃষ্টির সুতা ঠিক তখনই কেটে যায়। আর এক মুহূর্ত ওখানে ঠাঁই নিল না ও। পেছনে ঘুরে কোনোমতে গিটার টানিয়ে দৌড়ে পালাল। মিহরান ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই দেখল শৈলীকে চলে যেতে। ভ্রু জোড়া কুঁচকে সেই পানেই কিছুক্ষণ তাকিয়ে নিজেই নিজেকে শুধাল, মেয়েটা কে? এখানে আসলো কিভাবে? আমাদের এই বিল্ডিংয়ে থাকে নাকি? কই আগে তো কখনো দেখিনি। তবে যাই হোক, গানের কণ্ঠটা বেশ মধুর। মস্তিষ্কে এত প্রশ্নের এমন হুটাহাট ট্রাফিক উপলব্ধি করে আনমনে হেসে ফেলে মিহরান। চুলের মাঝে হাত দিয়ে ব্যাক ব্রাশ করে আকাশ পানে চোখ ফেরায়, গুড়ি গুড়ি বৃষ্টি এখনো পড়ছে। ফোনটা প্রথমবারে বাজতে বাজতে কেটে গিয়েছিল। এখন আবার বাজল। এইবার ধরল মিহরান। বাসা থেকে কল এসছে। মেহরাব আর মাহিরা বাসায় ফিরেছে। মিহরান বলল ও নিচে আসছে। শৈলী কোনো দিকে নাচে এক দৌড়ে সিঁড়ি বেয়ে নিজের বাসায় ঢুকে গেল। রীতিমতো হাঁপাচ্ছে ও। খাটের উপর গিটারটা রেখে ধপ করে বসে পড়ল। নিজের বোকামির জন্য নিজেকে কষে চড় মারতে ইচ্ছা করছিল ওর। আরে, এই দুপুরেই তো মাহিরা জানালো ওর মেজ ভাই দেশে ফিরেছে। আর ছাদের পাশে ইউনিটটা যে ওর মেজ ভাইয়েরই এটা তো শৈলীর আগে থেকেই জানা। মাহিরা কতবার বলেছে ওকে? তাহলে এত জরুরি একটা বিষয় কিভাবে ভুলে গেল ও? মাথায় চাটি মেরে নিজেকেই বকল শৈলী। তুই জীবনেও ঠিক হবি না। বৃষ্টি দেখেই দিকবেদিক ভুলে গান গেতে চলে গিয়েছে। একবার খেয়াল তো করবে আশেপাশে কেউ আছে কিনা। মানুষটা না জানি কি ভাবল। এভাবে কারো প্রাইভেসি নষ্ট করাটা কি ঠিক? এসব ভাবতে ভাবতেই কুণ্ঠায় আরো কুকড়ে গেল শৈলী। মানুষটার চোখের সেই গভীর চাহনি এখনো ওর মাঝে হিম শীতল অনুভূতি দিচ্ছে। বিছানার চাদর খামচে ধরল শৈলী, কেঁপে উঠল কিছুটা। নিজের মাঝেই প্রতিজ্ঞা করল, ছাদের দিকে আর পা বাড়াবে না, তা সে যতই বৃষ্টি আসুক। ঝড়, তুফান এমনকি বন্যা হয়ে যাক, তাও না। সন্ধ্যায় বাবুল সাহেবের পুরো পরিবার একত্রিত হল। মালিহা ট্যুর থেকে এসেছে আধা ঘন্টা হল। মেহরাব আর মাহিরা তো আগেই এসেছে। 5 ভাইবোন মিলে সে কি জমজমাট আড্ডা। ঝুমাও মাহিবের পাশে এসে বসেছে। ভাই বোনদের এই আদর ভালোবাসা দেখতে ওর খুবই ভালো লাগে। মিহরান গুনে গুনে সবার জন্য আলাদা গিফট এনেছে। এমনকি নিজের অনাগত ভাতিজা বা ভাতিজির প্রতিও তার ভালোবাসা আর দায়িত্ব বাদ যায়নি। খেলনা থেকে নিয়ে বেবি কসমেটিক্স কি আনেনি মিহরান?
নিজের সন্তানের প্রতি তার চাচ্চুর আদর দেখে ঝুমার চোখে জল চলে আসল। রাতে ডিনারের পরে ভাইবোনদের আড্ডা আবার জমল। তবে এবার তারা সবাই বসল ছাদে, পুলের পাশে। আকাশটা এখন একদম পরিষ্কার। মেঘমালা সব গায়েব, তারারাও মিটিমিটি জ্বলছে। এখনের পরিবেশটা দেখলে বোঝাই যাবে না বিকেলে কি রকম ঝড় হয়েছিল। এটা দেখে মেহরাব মজা করে বলল, ব্রিটেন এবং বাংলাদেশের ওয়েদার এখন একদম এক, কখন রোদ কখন বৃষ্টি ঠাউরি করা যায় না। মালিহাও ভাইয়ের সাথে তাল মিলাল, একদম ঠিক বলছিস। এই যে আজ বৃষ্টি আসবে সকালেও কি সেটা বোঝা গিয়েছে? ছাতা নিয়ে যায়নি বলে আসার সময় পুরাই ভিজে গেলাম। একটা যাচ্ছে তাই অবস্থা। এভাবে হুটহাট বৃষ্টি আসলে কোনো মজাই নাই। তবে আজকের বৃষ্টিটা আমার বেশ লেগেছে। মিহরানের আনমনে বলা কথাটায় চারজোড়া চোখ ওর দিকে চকিতে তাকাল। বৃষ্টি অতটা না পছন্দ করা এমন কারো কাছ থেকে এরকম একটা মন্তব্য শুনলে অবাক তো হওয়ারই কথা। সবার দৃষ্টি ওর দিকে হওয়ায় মিহরান একটু অপ্রস্ত হয়ে গেল। না, মানে বাংলাদেশের বৃষ্টি অনেকদিন পর দেখলাম তো তাই। আচ্ছা, আমাদের এই বিল্ডিংয়ের ব্যাপারে বলতো। সবগুলা বাসায় কি ভাড়া হয়ে গেছে? মাহিরা তাড়াতাড়ি উত্তর দিল, হ্যাঁ ভাইয়া, সবগুলো বাসায় ভাড়া হয়ে গেছে। তোমার অ্যাপার্টমেন্টের ঠিক নিচে বড় ফুফুর বাসাটাই তো খালি ছিল শুধু, সেটাও ভাড়া হয়ে গেছে প্রায় 1.5 বছর হল। মিহরান পিঠ সোজা করে বসল। আজকের বিকালের মেয়েটার পরিচয় জানার জন্যই তো ও এই বিল্ডিং নিয়ে এত প্রশ্ন করছে। তাহলে কি মেয়েটা বড় ফুফুর বাসার ভাড়াটিয়া? নিশ্চিত হতে মাহিরাকে আবার জিজ্ঞেস করল মিহরান, ও কে এসেছে ওখানে? আজাদ আঙ্কেলরা। আজাদ আঙ্কেল, রেহানা আন্টি, আর তাদের 2 মেয়ে, শৈলী আর নিপুণ। শৈলী আমার আর মেহরাবের সমবয়সী, আমাদের ভার্সিটিতেই পড়ে। আর নিপুণ কলেজে। ও হ্যাঁ, বলেই তো গেলাম, শৈলী তো তোমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ছোট বোনের কথায় এবার পিঠ পুরোপুরি সোজা হয়ে গেল মিহরানের। শৈলী মেয়েটাই যে সেই বিকালের মানবী তা বুঝতে একটুও সময় লাগল না। কারণ মাহিরার সমান আর কোনো মেয়ে এই বিল্ডিংয়ে নেই। মিহরানের যা জানার সব জেনে গেছে, তাই আর কোনো নতুন প্রশ্ন করল না। রাতে আবার ঝড় আসল। নিস্তব্ধতা ভেদ করে বৃষ্টির ঝুম ঝুম শব্দ ছড়িয়ে গেল চারিদিকে। বিকালে ভালো ঘুম হওয়াতে রাতে ঘুম আসতে চাইল না মিহরানের। তার সাথে অস্ট্রেলিয়ার আর বাংলাদেশের সময়ের পার্থক্য তো আছেই। এখানের সাথে খাপ খাওয়াতে একটু তো সময় লাগবেই। মিহরান থাই গ্লাসটা ভেদ করে আবার পুলের পাশে যেয়ে দাঁড়ায়, ইচ্ছা নিশীথের এই প্রাকৃতিক সৌন্দর্যকে মন ভরে উপভোগ করার। কিন্তু কেন যেন পারছে না ও। কি যেন নেই। ভ্রু জোড়া কুঁচকে এলো মিহরানের। বিকেলের সেই গানটা শুনতে পারলে কি ভালো লাগতো। হমম মনে হচ্ছে গানটা না থাকায় প্রকৃতিরও মন খারাপ। গানটার শব্দগুলো মনে পড়ছে না, কিন্তু বৃষ্টি নিয়েই ছিল সেটা। গানটা মনে করতে চোখজোড়া বন্ধ করল মিহরান, আর সাথে সাথেই সামনে ভেসে উঠল সেই মায়াবী মুখটা। টানা টানা বিস্ময় ভরা আখি জোড়ার কথা মনে পড়তেই মিহরান নিজের চোখ খুলে ফেলল। নিজের সদাচিত গম্ভীর মুখাভাবে ছেয়ে গেল বিরক্তি। নিজেকে ওর খুব হ্যাংলা মনে হল। একটা মেয়েকে নিয়ে এত চিন্তা করার কি আছে? ওর দাম্ভিক ব্যক্তিত্বের সাথে তো এইরূপ মেলেও না। আজ অবধি কোনো নারী ওকে নিজেদের প্রতি আকর্ষণ করতে পারেনি।
তাহলে এই বাচ্চা মেয়েটার মাঝে কি পেল ও? হ্যাঁ, বাচ্চাই তো। মাহিরা বলল, না ওর সমবয়সী? তাহলে তো মেহরানের থেকে সেই মেয়ে কম করে হলেও 7 থেকে 7.5 বছরের ছোট। আশ্চর্য! মেহরান বেশ বুঝতে পারল এখন ওর একটা ঘুম দরকার। সকাল হলেই ওই মেয়ের ভূত মাথা থেকে পালিয়ে যাবে। এদিকে শৈলী বৃষ্টি উপভোগ করছে নিজের খাটে বসে। বৃষ্টির পানি আছড়ে পড়ে পুরো বারান্দা ভিজিয়ে দিয়েছে বলে সেখানে যাওয়ার উপায় নেই। তাই খাটে বসেই জানালার কাচের এপাশ থেকে মুগ্ধ নয়নে চেয়ে আছে অম্বর ধারার দিকে। পাশে নিপুণ গভীর ঘুমে আচ্ছন্ন। ওর বৃষ্টি তেমন একটা পছন্দ না, শুধু বৃষ্টি আসলে ঘুমটা ভালো হয় এটাতেই ওর শান্তি। কিন্তু শৈলী বিশাল বৃষ্টি বিলাসী। ঘন্টার পর ঘন্টা এভাবে বসে বৃষ্টি দেখতে ওর কোনো সমস্যা নেই। হঠাৎ বিদ্যুৎ চমকে ক্ষণিকের জন্য রুমে আলো ছড়িয়ে পড়ল। সেই আলোতেই পাশে রাখা গিটারের দিকে চোখ চলে গেল শৈলীর। আর সাথে সাথেই মস্তিষ্কের পাতায় ভেসে এলো বিকেলের সব চিত্র। বাসায় ফিরে লজ্জা জড়ানো শৈলী এ নিয়ে বেশি কিছু আর ভাবতে পারেনি। তবে এখন একটু একটু করে সব মনে পড়ছে। আর তার সাথেই জাগছে মনে নানান প্রশ্ন। আচ্ছা, মানুষটা কতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিল? আর এভাবে চুপ করে দাঁড়িয়েছিল কেন? উনি কি আমার গান শুনছিলেন? এটা কেমন অভদ্রতা! কারো পারমিশন ছাড়া তার গান শোনা কি ঠিক? আর আমি যখন তাকালাম তখন উনি আমার দিকে এমন নিষ্পলকভাবে চেয়েছিলেন কেন? আজব তো। অবশ্য আমিও তো পলক ঝাপটাতে ভুলে গিয়েছিলাম। সেই মুহূর্তটা মাথায় আসতেই আবার সব রাগ কোথায় যেন উড়ে গেল শৈলীর। গালে ছেয়ে গেল লজ্জার লাল আবরণ। এভাবে বেহায়ার মতন্ড আগে কাউকে অবলোকন করেনি। মানুষটার দৃষ্টির সাথে ওর দৃষ্টি যেন এক প্রকার লক হয়ে গিয়েছিল। ছুটানো ছিল তখন বড়ই মুশকিল। সাথে সাথেই কাঁধ কেঁপে উঠল শৈলীর। না, না, আর চিন্তা করা যাবে না। বাদ, বাদ, সব বাদ। এমনিতেও রাত হয়েছে অনেক, এখন ঘুমানো দরকার, না হলে কাল সকালে আমার কানের কাছে কেউ ট্রাম্পেট বাজিয়েও আমাকে ঘুম থেকে উঠাতে পারবে না। এই 7-5 চিন্তা করেই শৈলী শুয়ে পড়ল, পাড়ি দিল ঘুমের রাজ্যে। সকালের ফুরফুরে রোদে মেহরানের ঘুম ভাঙল। আড়মোড়া ভেঙ্গে কিছুক্ষণ খাটেই বসে রইল ও। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বাজে। ফজরের সময় উঠে নামাজ পড়ে আবার ঘুমিয়েছিল বলে এখন মনে হচ্ছে ঘুমটা পুরো হয়নি। মাথা ঝিমঝিম নিয়ে উঠে দাঁড়ায় মেহরান। রুমটার দিকে আজ ভালোভাবে তাকায়। এটাকে আসলে রুম বলা যায় না, ছোটখাটো একটা লফট বলা চলে। প্রায় 750 স্কয়ার ফিটের এই ইউনিটে আছে একটা লিভিং এরিয়া, যেটা দরজা দিয়ে ঢুকলেই হাতের বা পাশে পড়ে। তার সাথেই লাগোয়া একটা ছোটখাটো রান্নাঘর আছে। স্টোভ কাউন্টারের ঠিক উল্টা পাশে সেট করা আছে একটা মার্বেলের কাউন্টার টপ আর দুটো বার টুল, যেগুলোকে মেহরান মাঝে মধ্যে ডাইনিং টেবিল হিসাবে ব্যবহার করে। এটা তো গেল ঘরের এক পাশ। আর উল্টো পাশে আছে ফ্লোরের সাথে যুক্ত করে একটু উঁচু করে বানানো একটা বড় খাট এবং তার পাশে দেওয়ালের সাথে লাগানো একটি ওয়ার্কিং স্টেশন, যেখানে মেহরান অফিসের যাবতীয় সব কাজ করে। সবকিছু ফেলে একটু সামনে গেলেই হাতের বাম পাশে ওয়াশরুম, আর তার ঠিক উল্টা পাশে মানে খাট ক্রস করে একটু সামনেই সেই থাই গ্লাসের দরজা, যেটা দিয়ে সুইমিং পুলে যাওয়া যায়। রুমটা একদম আধুনিক নিয়মে ছিমছামভাবে নিজ হাতে গড়েছে মেহরান। মূলত এই জায়গাটাকে নিজের অফিসের কাজের জন্যই গড়া।
কোলাহলমুক্ত শান্ত পরিবেশে ওর কাজ করতে ভালো লাগে। নিচে বাবা মায়ের বাসায় তো সবসময় হই হট্টগোল লেগেই থাকে। পরিবারের মানুষজন আর বাড়ির কর্ম সহযোগীরা মিলেই তো অনেকজন। তার ওপর ফুফুরা আসা যাওয়ার মধ্যেই থাকে। ছোট ফুফু তো এই বিল্ডিং এই থাকেন। বড় ফুফুও ভাই বোনের টানে এখানে অনেক সময় ব্যয় করেন। মিহরান এত আওয়াজে কাজ করতে পারে না, তাই কাজের সময় আর রাতটুকু এই রুমে কাটায়। 3 বেলা খাওয়া অবশ্য নিচে পরিবারের সাথেই করে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে এই রুটিনেই ছিল, এখনও সেটাই ফলো করার ইচ্ছা আছে ওর। ফ্রেশ হয়ে একেবারে রেডি হয়ে মিহরান নিচে নামল। মাকে ডাইনিং টেবিলেই পেল। গুড মর্নিং আম্মু। গুড মর্নিং আব্বু, আয় গরম গরম নাস্তা করে নে। বাকিরা কোথায়? মালিহা তো সেই সকাল 8টায় বের হয়ে গেছে। ওর ভার্সিটির রাস্তায় বেশ জ্যাম পড়ে। মেহরাব আর মাহিরা ও ভার্সিটি জন্য বের হয়ে গেছে। 10টায় নাকি ওদের ক্লাস। মাহিব ও অফিসে চলে গেছে। তোর আব্বু আছে? ও আব্বু কি আজকে বাসায় থাকবে? না, তোর সাথে নাস্তা করবে বলে অপেক্ষা করছে। খেয়েই বের হয়ে যাবে। তা তুইও কি বের হচ্ছিস নাকি কোথাও? মিহরান চেয়ার টেনে বসতে বসতে বলল। হ্যাঁ মা, আমার ভার্সিটি যেতে হবে। ডিন আর চেয়ারম্যানের সাথে দেখা করে আসি, আর ওখান থেকে যাব তন্ময়ের অফিসে। লাঞ্চ ওর সাথে করব, তাই আমার জন্য আর অপেক্ষা করো না, সময় মতন খেয়ে নিও। আফিয়া স্মিত হাসলেন। বিকালে একটু তাড়াতাড়ি ফিরিস বাবা। তোর বড় ফুপু, ছোট ফুফু আর ছোট খালা আসবে। তোর ছোট ফুপু তো বড় ফুপুর বাসায় গিয়েছে আজ 2 দিন হল। না হলে ও এখানে থাকলে তোকে যে কতবার যে দেখে আসত। তুই এসেছিস শুনেই পাগল সবাই। তোকে দেখার তরি সইছে না তাদের। আচ্ছা, তাড়াতাড়ি ফেরার চেষ্টা করব। এর মাঝেই বাবুল সাহেব চলে আসলেন। বাবা মা আর ছেলে মিলে হালকা পাতলা গল্পের মধ্য দিয়ে নাস্তা সারল। এরপর মিহরান বের হয়ে পড়ল। বাসার 2টো গাড়ির মধ্যে একটা নিয়ে মালিহা গিয়েছে, আরেকটার চাবি নিয়ে বের হল মিহরান। মেহরাব আর মাহিরার ভার্সিটি কাছে বলেই তারা রিকশা করেই চলে যায়। আর মাহিব আর বাবুল সাহেব চলাচল করেন অফিসের গাড়িতে করে। এই গাড়িটা মূলত বাসাতেই থাকে, তবে এখন মিহরান এটাকে কাজে লাগাবে। শৈলীরাজ ক্লাসে আসতে আধা ঘন্টা দেরি হয়ে গেছে। কারণ ওই যে কুম্ভকর্ণের ঘুম। রাতে একটু লেট করে শোয়াতে ঠিক সময়ে উঠতে পারেনি। আর রেডি হতে তার বরাবর একটু বেশি সময় লাগে তার লম্বা চুলের জন্য। এই ধরনের চুল দেখতে খুবই আকর্ষণীয় ও লোভনীয় বটে, কিন্তু এটাকে মেইনটেইন করা সেই রকমই কষ্টদায়ক। যাদের এরকম চুল আছে তারাই শুধু এটার প্যারা বোঝে। শৈলীর সুন্দর করে একটা হাত খোপা করতেই লেগে যায় অনেকক্ষণ, অন্য স্টাইল তো বাদই দিল। এইসব করতে করতে শৈলী আজ লেট। তার জন্যই অন্যদিন মাহিরাদের সাথে আসলেও আজ ও আসতে পারেনি। যখন শৈলী পৌঁছেছে, ডিপার্টমেন্টের সব ক্লাস তখন শুরু হয়ে গেছে। তাই ক্যাম্পাসের মাঠে বা সিঁড়ির ঘরে মানুষের আনাগোনা কম। ফাঁকা সিঁড়ি দিয়ে মাথা নিচু করে এক প্রকার দৌড়ে উঠল শৈলী, ইচ্ছে চলমান ক্লাসটা ধরার। তবে সেটা হওয়ার আগেই ঘটল এক অপ্রীতিকর ঘটনা।
তাড়াহুড়ো করে উঠার দরুনে সামনে দিয়ে কে আসছে এটা শৈলী দেখতে পারল না। পাশাপাশি যেতে গিয়ে কাঁধে কিছু একটার সাথে ধাক্কা পড়ল প্রচণ্ড। উফ শব্দ করে উঠল শৈলী। আপনাতেই কাঁধে হাত চলে গেল। সেখানেই দাঁড়িয়ে ভ্রুজোড়া কুঁচকে পাশে তাকাল। যাকে দেখল তাকে দেখে গা জ্বলে উঠল ওর। শৈলীর 2 সেমিস্টার সিনিয়র রিক আর জোহেব পাশে দাঁড়িয়ে হাসছে। মানুষের হাসি যে এতটা বিচ্ছিরিও হতে পারে এটা শৈলী এদের হাসি দেখে জানতে পেরেছে। শৈলী নিশ্চিত রিকের সাথে ধাক্কাটা অপর পাশ থেকে ইচ্ছাকৃত ছিল। গত 1 বছর ধরে এদের জ্বালাতন সহ্য করে আসছে ও তাই এদের স্বভাব রন্ধ্রে রন্ধ্রে চেনা হয়ে গিয়েছে। শৈলী তারপরেও বিষয়টা নিয়ে রিয়্যাক্ট না করার চিন্তাই করল। তবে কঠোর চোখে একবার ওদের দিকে তাকিয়ে সামনে অগ্রসর হতেই রিক পথ রোধ করে দাঁড়াল ওর। গুড মর্নিং সুন্দরী। দাঁত চিবিয়ে ওঠে শৈলীর। পথ ছাড়ুন। গুড মর্নিং এর উত্তর বুঝি এটাই হয়? শৈলী রক্ত লাল চোখ নিয়ে সরাসরি রিকের দিকে তাকালো, কিন্তু তাতে ছেলেটার কোনো কিছুই গেল আসলো না, বরং আরো জোরে হেসে দিল। দেখছিস জোহেব তোর ভাবির চোখে কত তেজ? শৈলী আর সহ্য করতে পারল না, গর্জে উঠল ও। একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আমার পথ ছাড়ুন, ক্লাসের দেরি হচ্ছে। শৈলীর উত্তরে রিক পথ তো ছাড়লই না, বরং আরো কাছে চলে আসল। এই দেখে শৈলী ঘাবড়ে যে 1 পা নিচে নেমে গেল সিঁড়ির। এর মাঝেই হিসিহিসিয়ে উঠল রিক। কেন? ভাবি ডাকটা শুনতে ভালো লাগলো না? আমার বন্ধু তোমাকে ভাবি ডাকবে এটাই তো স্বাভাবিক, তাই না? বউ বানাবো কি না সেটা পরে দেখব, কিন্তু গার্লফ্রেন্ড তো তুমি আমারই হবে। আজ নয়তো কাল, কিন্তু তুমি হতে বাধ্য। বুঝলা সুন্দরী? ভেতর ভেতর ভয় পেলেও চেহারায় সেটা শৈলী দেখালো না, বরং নিজেও তেজি গলায় বলল, আপনার মতন উচ্ছৃঙ্খল ছেলেকে নিজের ভালোবাসার মানুষ তো দূর, আমি মানুষই মনে করি না। আলতু ফালতু কথা বাদ দিয়ে নিজেও পড়তে যান আর আমাকেও পড়তে দিন। শৈলীর অপমানে রিকের মাথা ফেটে আগুন বের হওয়ার উপযোগী হয়ে গেল। মেয়েটা একটু বেশি সুন্দরী, আর এই সুন্দরীকে ওর ভোগের জন্য চায় বলেই ও কিছু বলে না। নয়তো এই মেয়ের দেমাগ রিক কবে নামিয়ে ফেলত। তবে আর বেশি দিন নয়, খুব শীঘ্রই রিক নিজের কার্যসিদ্ধি পুরা করবে। এই চিন্তা মাথায় আসতেই রিকের কপালের ভাঁজ সোজা হয়ে গেল। শৈলীর পথ থেকে সরে দাঁড়াল ও। শৈলীও আর 1 মুহূর্ত দেরি না করে হাঁটা দিল নিজের ক্লাসের পথে। এই মানুষটার অত্যাচারে তিক্ত বিরক্ত সে। কিন্তু এ ব্যাপারে কমপ্লেন দিয়ে কোনো লাভ হয়নি, কারণ রিকের বাবা ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য। বাপের ক্ষমতায় খেলে এই ছেলে। একটা দীর্ঘ শ্বাস ফেলে ক্লাসে ঢুকল শৈলী। শৈলীর যাওয়ার পানে জ্বলন্ত চোখে তাকিয়ে থাকা রিকের কাঁধে হাত দেয় জোহেব। কিরে দোস্ত, মেয়েটা তোকে এত কথা শুনিয়ে গেল, তুই কিছুই বললি না? জহেবের দিকে না তাকিয়েই রিক বাঁকা হাসল। এবার কিছু বলবো না, করে দেখাবো। জোহেব অবাক। মানে? কি করবি? রিক এক রহস্যময় কণ্ঠে বলল, আমাদের পিকনিক 2 সপ্তাহের মধ্যে না? সেই সময়ই তুই তোর প্রশ্নের উত্তর পেয়ে যাবি। এখন চল, মাথা ঠান্ডা করা লাগবে। ভার্সিটির কাজ শেষ করে বন্ধুদের সাথে দেখা করে মিহরান বাসায় ফিরেছে আধা ঘন্টা হলো।
ভার্সিটিতে ওকে স্বাগতম খুব সুন্দরভাবেই করা হয়েছে। তবে কাজে জয়েনিং আগামী সপ্তাহে হলেও দায়িত্ব ঘাড়ে চেপেছে আজ থেকেই। 2 সপ্তাহ পরে ডিপার্টমেন্ট থেকে পিকনিকের আয়োজন করা হয়েছে এবং অর্গানাইজিং কমিটিতে রাখা হয়েছে ওকে। আজকে সেই কমিটির একটা মিটিংও ছিল। সেটা শেষ করে তন্ময়ের অফিসে যেয়ে মিহরান তার আরও 2 জন বন্ধু শাকিল আর অর্ণবকেও পেল। 4 বন্ধু মিলে জম্পেশ আড্ডা আর খানাদানা নিয়ে মেতে রয়েছিল বিকাল পর্যন্ত। তাই বাসায় ফেরার পর থেকেই মিহরানের বেশ টায়ার্ড লাগছে, মনে হচ্ছে একটু বিছানায় গা এলিয়ে দিক। জেট ল্যাগও তো এখনো পুরোপুরি যায়নি, কিন্তু বিধিভাম। তখনই মালিহা রুমে এসে জানিয়ে গেল যে ফুফু খালারা চলে এসেছে আর মিহরানকে এখনই নিচে ডাকা হয়েছে। দীর্ঘশ্বাস ফেলল মিহরান। কি আর করা, পরিবারের মায় ঘুমোতে যাওয়ার অদম্য ইচ্ছাকে বর্জন করে নিচের দিকে পা বাড়াল। সকালে মাহিরা, মেহেরাবের সাথে ভার্সিটি না আসতে পারলেও এখন শৈলী ওদের সাথেই বাসায় ফিরল। ওর মনটা বেশ খারাপ হয়ে আছে। রাগে এখনো গায়ের রগগুলো খিচে আসছে। রিককে কষে গালে একটা চড় দিতে পারলে ওর খুব আরাম লাগত। কিন্তু রিক যে কতটা বেপরোয়া আর বেয়াদব, সেটা এতদিনে শৈলীর বুঝতে বাকি নেই। এই নিচু মনের মানুষটা সেই চরের প্রতিশোধ যে কিভাবে নিবে তার কোনো ঠিক নেই। শেষে ফেঁসে যাবে শৈলী নিজেই। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে ওর, আর এই কারণে রাগের পারাটাও তরতর করে বাড়ছে বই কমছে না। মাহিরা আর মেহরাব ভার্সিটি থাকতেই শুনেছে সকালের কাণ্ড। এই ঘটনা নতুন না হলেও ওদেরকে বেশ রাগিয়ে দিয়েছে। মেহরাব তো তখনই উঠে যেতে নিয়েছিল, চেয়েছিল রিকের নাকে একটা ঘুষি মেরে আসতে। কিন্তু মাহিরা আর শৈলী মিলে থামিয়ে দিয়েছিল ওকে। তখন মেহরাবের রিকের ওপরের রাগটা যেয়ে পড়ল তার বোন আর বান্ধবীর ওপর। এখনো রাগে গজগজ করছে ও। তোরা আমাকে থামাতে গেলি কেন তখন? ওই হার বাচ্চার নাক ফাটায় ওর 14 গোষ্ঠীর নাম ভুলায় দিতাম আমি। ইভ টিসিং এর কেস খাওয়া উচিত ওর। বাপ ট্রাস্টি বোর্ডে আসে বলে ভার্সিটিটা পুরা কিনে ফেলছে নাকি? শালার গুন্ডামি করার আর জায়গা পায় না। মাহিরা একবার শৈলীর দিকে তাকিয়ে নিজের ভাইয়ের রাগ কমানোর চেষ্টা করল। তুই ওই শতান পোলার জুনিয়র। তুই ওকে কিছু করতে গেলে আগে নিজেই ফাঁসবি। তাই তো তোকে তখন থামালাম। এদের মতন বদগুলোকে সিধা করা এত সোজা না, বুঝলি? মাথা গরম করলে কাজ হবে না, ঠান্ডা মাথায় কাটা তুলতে হবে। মেহরাব বোনের কথা বুঝে শৈলীর দিকে তাকাল। মেয়েটার জন্য ওর মায়া হল। 3 জন খুব ভালো বন্ধু হওয়ার সাথে সাথে মেহরাব মাহিরার মতন শৈলীকেও নিজের বোনের মতো আদর করে। তাই রিকের কাজগুলো ও একদমই সহ্য করতে পারছে না। মেহরাব এসব ভাবার মাঝেই হঠাৎ মাহিরা চেঁচিয়ে উঠল, ইউরেকা! আইডিয়া পাইছি! শৈলী নিজের মনধানে ছিল, মাহিরার চিৎকার কেঁপে উঠল ও। কি আইডিয়া? মাহিরা শৈলীর দিকে তাকিয়ে হাসল। রিককে আর ওর চ্যাংড়া সাগরেদ জোহেবকে উচিত শাস্তি দেওয়ার। সাথে সাথে পিঠ সোজা হয়ে উঠল শৈলীর। কিভাবে? মেঝো ভাইয়াকে বলে। মেঝো ভাইয়া মানে? শৈলীর কপাল কুঁচকানো দেখেই মাহিরা কিছু মনে করার ভঙ্গিতে বলে, আরে আমি তো ভুলেই গিয়েছিলাম তোকে বলতে। আমাদের মেঝো ভাইয়া মানে মিহরান ভাইয়া, কিন্তু আমাদের ভার্সিটিরই লেকচারার। এবং সেটা তোর ডিপার্টমেন্টরি।
আরে তুই এভাবে কেঁপে উঠলি কেন শৈলী? ইজ এভরিথিং অল রাইট? হমম, হজ্জা। আচ্ছা তো শোন, যেটা বলছিলাম, আগামী রবিবার থেকে ভাইয়া ক্লাস নেওয়া শুরু করবে। এইবার মজা দেখাবো আমরা রিক চান্দু বাবাজিকে। ভাইয়ার কাছে বলে ওকে একদম সিধা করে ছাড়ব দেখিস। তোর পথে আর পা মারাবে না কোনো দিন। মেহরাবও বোনের কথায় তাল মিলায়। সারাদিনের মধ্যে এই একটা কাজের কথা বললি তুই মাহি। ভাইয়া যেই রাগী আর ডিসিপ্লিনড, তাতে রিকের এই কথা জানলে ওকে ধরে পিওর একটা আছাড় মারবে। একবার ভার্সিটি জয়েন করুক ভাইয়া আর একবার রিক বাবাজি তার হাতে পড়ুক, তারপর আমরা মজা দেখব। শৈলী এই দুই ভাই বোনের কথার মাঝ থেকে অনেকক্ষণ আগেই খেই হারিয়ে বের হয়ে এসেছে। কারণটা হচ্ছে মিহরান নামক ব্যক্তি। মাহিরা নিজের মেঝো ভাইয়ের কথা তুলতেই শৈলীর গতকাল সন্ধ্যার কথা মনে পড়ে যায়। ওর প্রতি সেই গভীর দৃষ্টি আবার মাথা চাড়া দিয়ে ওঠে, হালকা ঝাঁকি দিয়ে ওঠে পুরো শরীর। মানুষটার সাথে শৈলীর প্রথম দর্শনই ছিল কেমন যেন বেমানান, অস্বস্তিকর। শৈলী তো মনে মনে পণ করেছিল, না পারতে মানুষটার সামনে আর যাবে না ও, বাসার ছাদেও যাওয়া একদমই কমিয়ে দিবে। সেখানে মানুষটা নাকি এখন ওর ডিপার্টমেন্টেরই অধ্যাপক হয়ে আসছে, ওকেই পড়াবে। এটা কিছু হইল? মাহিরা, মেহরাবের গল্প আর শৈলীর আকাশকুসুম চিন্তা ভাবনার মাঝেই বাসায় পৌঁছে গেল ওরা। শৈলীর মন খারাপ দেখে মাহিরা জোর করে ওকে নিজের সাথে ওদের ফ্ল্যাটে নিয়ে আসল। শৈলী হাজার বারণ করলেও মেহরাব মাহিরার সামনে ওর যুক্তি ধোপে টিকল না। অগত্যা ওদের সাথেই যেতে হল শৈলীকে। শৈলীদের আসার প্রায় আধা ঘণ্টা পরে বাসায় নামল মিহরান। যদিও ওর নিজের অ্যাপার্টমেন্টে টায়ার্ড লাগছিল, নিচে এসে ফুফুদের, খালার আর কাজিনদেরকে দেখেই সব ক্লান্তি দূর হয়ে গেল। বড়দেরকে কিছুক্ষণ সময় দিয়ে মিহরান চলে আসলো ছোটদের মাঝে। দোতলার লিভিং রুমে বসেছে ওদের আড্ডা। বড় ফুপুর দুই ছেলে রাজীব সজীব, ছোট ফুফুর মেয়ে অর্পিতা, আর ছোট খালার মেয়ে ঐশ্বর্য, সবাই মিহরানের ছোট। এদের মাঝে কেউ কেউ এখনো কলেজে, আবার দুই একজন মাত্র ভার্সিটিতে ভর্তি হয়েছে। মিহরানকে পেয়ে যেন তারাও আজ আকাশের চাঁদ পেল। তাদের মিহরান ভাই অনেক গম্ভীর স্বভাবের হলেও ওদের খুবই আদর করেন কিনা। শৈলী মাহিরার সব কাজিনদের সাথেই বসেছিল। সিঁড়ির দিকে পিঠ দেওয়াতে মিহরান ওকে প্রথমে দেখেনি। তবে ঘুরে এসে রুমের এক কোনায় বারান্দার সাথে লাগোয়া দোলনাটায় বসার সাথে সাথেই মিহরানের পিঠ সোজা হয়ে গেল। পরিচিত সব মুখগুলোর মাঝে একটা অতি স্বল্প পরিচিত মুখশ্রী ওর নজর কাড়ল। সত্যিই সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে কিছু মুহূর্ত আগ পর্যন্ত এই মেয়েটার কথা ভুলে বসেছিল মিহরান। কিন্তু এখন আবার সব চোখের সামনে চলে আসল। আবার গাঢ় হল দৃষ্টি। মিহরান শৈলীর মাটিতে বিচরণ করা আড়ষ্ট চোখের দিকে তাকিয়েই আস্তে আস্তে দোলনায় ঝুঁকে বসল। দুই পা ফাঁক করে দুই হাতের কনুই পায়ের রানের ওপর ভর দিয়ে হাতের আঙ্গুলগুলো ভাঁজে ভাঁজে ঢুকিয়ে বসল ও। এদিকে শৈলীর অস্বস্তি চরমে পৌঁছেছে। নিজের দৃষ্টি নিচে থাকলেও ওর দিকে একজোড়া চোখের মনোযোগ ও ঠিকই টের পাচ্ছে। অন্যদিন হলে হয়তো বিষয়টা নিয়ে এত ভাবত না ও, এসব অযথা ন্যাকামি ওর একদম পছন্দ না। তবে সকালে ওই রিকের ঘটনার পর থেকে নিজের প্রতি অজানা কারণেই বেশ সতর্ক বোধ করছে শৈলী। আর তাই এই মুহূর্তটা ওকে ভীষণ অস্বস্তিতে ফেলে দিচ্ছে।
মিহরান মনে হয় নিজেও ব্যাপারটা বুঝতে পারল, আর তাই শৈলীর থেকে চোখ সরিয়ে নিজের কাজিনদের দিকে তাকাল ও। কি অবস্থা তোদের? এই কম সময়ে তোরা এত বড় হয়ে গিয়েছিস, বাহ। কাজিনরা সবাই এই কথায় হেসে উঠলেও একজনের মুখে লাল বর্ণ ছেয়ে গেল। আর সে হল মিহরানের খালাতো বোন ঐশ্বর্য। মাথা নুয়ে চোখ পিটপিট করে হাসছে ও। ঐশ্বর্যের এই লাজুক লতা মুখশ্রী আর কেউ না দেখলেও ওর একপাশে বসা মাহিরা ঠিকই লক্ষ্য করেছে। নিমিষেই বিরক্তির পাড়াটা অনেক উপরে উঠে গেল ওর। নিজেই একবার মুখ বাঁকিয়ে ঐশ্বর্যেরকে প্রশ্ন করল, কি ব্যাপার ঐশ্বর্য? তোমার মুখ এরকম লাল হয়ে গেছে কেন? ঐশ্বর্য ঝট করে চোখ মেলে মাহিরার দিকে তাকায়। নন্না কিছু না আপি, এমনেই। মাহিরা কপাল টান টান করে একবার ঐশ্বর্যের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নিল। সবার সামনে সিন ক্রিয়েট করতে চায় না বলে আর কিছু বলল না। তবে ওর মুখটা থমথমে হয়ে গিয়েছে দেখে শৈলী নিজের দিকে মাহিরার দৃষ্টি আকর্ষণ করে ওকে চোখ ইশারায় প্রশ্ন করল যে কি হয়েছে। মাহিরাও একইভাবে উত্তর দিল যে ওপরে শৈলীকে সব জানাবে। এইদিকে কাজিনদের আড্ডা বেশ জমে উঠেছে। ইতিমধ্যে ঝুমাও এসে সবার সাথে বসল। দুপুরে একটু খারাপ লাগছিল বলে শুয়েছিল ও। উঠে ফুফু আর খালা শাশুড়িদের সাথে দেখা করে তারপর আসলো ছোটদের মাঝে। এসে মিহরানের মতন ওরও চোখ পড়ল শৈলীর দিকে। আরে শৈলী যে, কেমন আছো? কখন এসেছ? এই তো ভাবি, মাহিরার সাথেই ফিরলাম। মিহরান সবার সাথেই আলাদাভাবে কথা বলছিল। ঝুমার প্রশ্নে আরও চোখে একবার শৈলীর দিকে তাকিয়েছিল ও। শৈলী বসেছিল অর্পিতার পাশে। অর্পিতার সাথে কথা বললেও তখন মিহরানের মনোযোগ ছিল ঝুমার প্রশ্নে। নিজের মনের মাঝেই আওড়াল ও। তো মেয়েটার নাম শৈলী? ভাবির কথায় হঠাৎ টনক নড়ল মাহিরার। এই যা, দেখেছ ভাবি, আমিও কি গাধি? মেঝো ভাইয়ার সাথে তো শৈলীকে পরিচয়ই করিয়ে দেইনি আমি। মাহিরার কথার মাঝেই মেহরাব প্রবল উচ্ছ্বাসে বলে উঠল, তুই যে গাধি এটা আবার জোরে বলার কি আছে রে, আমরা তো তা সবাই জানি। এই এক কথাতেই ওখানে বসা সবাই হো হো করে হেসে ফেলল। মাহিরা চোখ রাঙ্গিয়ে নিজের জমজের দিকে তাকিয়ে কটমট করে বলল, তোকে তো আমি পরে দেখতেছি দাঁড়া। আমি গাধি তো তুই কি? হ্যাঁ, এখন অন্য কাজে আমি ব্যস্ত বলে পার পেয়ে গেলি তুই। নিজের মনোযোগ মিহরানের দিকে ঘুরিয়ে চোখে উচ্ছলতা নিয়ে মাহিরা বলতে লাগল, ভাইয়া, ও হলো শৈলী, আমাদের পাশের বাসায় থাকে। তোমাকে গতকাল বলেছিলাম না, বড় ফুফুর বাসায় নতুন মানুষ এসেছে, শৈলীর পরিবারই তারা। শৈলী এবার সরাসরি মিহরানের দিকে তাকাল। সৌজন্য হাসি মুখে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। মিহরান সেই একই সৌজন্যতার সাথে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি। মাহিরা মাঝখান থেকে বলল, আরে ভাইয়া, তুমি শৈলীকে আপনি করে বলছো কেন? ও তো তোমার ডিপার্টমেন্টের স্টুডেন্ট। কাল বলেছিলাম না? এত তাড়াতাড়ি ভুলে গেলে? শৈলী আর মেহরান দুজনই সবার সামনে একদম অপ্রস্তুত হয়ে গেল। শৈলীর তো মন চাচ্ছে মাহিরাকে তুলে মাটিতে পটকাতে। এই মেয়ের মুখ চললে থামার স্টেশন হারায় ফেলে। মিহরান ও মাহিরার দিকে শান্ত চোখে তাকালো এবং শীতল কণ্ঠেই জবাব দিল,
আমি আমার স্টুডেন্টদেরকেও আপনি বলেই সম্বোধন করি মাহিরা। মাহিরা ভাইয়ের চোখে রাগ ঠিকই বোধ করেছে। তাড়াতাড়ি চোখ সরিয়ে বান্ধবীর দিকে তাকিয়ে দেখল এখানেও আবহাওয়া একই মাত্রায় গরম। কাচুমাচু করে চোখ নামিয়ে ফেলল ও। এরই মাঝে আফিয়া বেগম নিচ থেকে ডাকলেন সবাইকে নাস্তা করার জন্য। শৈলী এই সময় মাহিরাকে বলল ওর বাসায় যাওয়ার কথা। মাহিরা ওকে এবারও জোর করল অন্তত নাস্তা করে যাওয়ার জন্য, কিন্তু শৈলী তা শুনল না। নিচে আফিয়া বেগমও সাধলেন, তবে শৈলী তাকেও বলল, আজকে না আন্টি। সেই সকালে বাসার থেকে বের হয়েছি, এখনো ফিরিনি। আম্মু নিশ্চয়ই নাস্তা বানিয়ে বসে আছেন, এখানে খেয়ে গেলে ওখানে খেতে পারবো না। আর আমি তো বাসারই মানুষ, আসা যাওয়া তো করতেই থাকি। পরে একদিন এসে মজা করে খাব। আফিয়া বেগম হেসে যাওয়ার সম্মতি দিল। শৈলী আর অপেক্ষা করল না। ব্যাগ নিয়ে ওখানে বসে থাকা সবাইকে সালাম দিয়ে বের হয়ে গেল। মিহরান তখন নিচেই নামছিল, শৈলীর বের হয়ে যাওয়া দেখতে পেল ও। চলবে।